আসসালামু আলাইকুম। আমি মমিতা বাগচি। মানুষের কল্যাণে প্রতিদিন পত্রিকা এবং ইউটিউব চ্যানেল থেকে দেশ এবং দেশের বাইরে যে যেথায় আছেন, যে অবস্থানে আছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি আমার আন্তরিক শুভেচ্ছা। সেই সাথে শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমাদের অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দদের। তাদের মূল্যবান সময় থেকে কিছু সময় আমাদেরকে দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আজকে আমাদের অনুষ্ঠানের বিষয় নির্ধারিত হয়েছে দেশকে এগিয়ে নিয়ে যেতে নারী উদ্যোক্তাদের ভূমিকা। আমাদের সাথে আজকে রয়েছেন এমনই ৪ জন নারী যারা প্রতিনিয়ত কাজ করছে দেশের জন্য, দেশের মানুষের জন্য এবং দেশের নারীদের জন্য। কোনো কিছু না ভেবেই তারা এগিয়ে যাচ্ছে প্রতিনিয়ত দেশের নারীদের কল্যাণে, দেশের কল্যাণে, দেশের মানুষের কল্যাণে। প্রিয় দর্শক, আর দেরি করব না, আমাদের অতিথিদের সাথে এখনই পরিচয় করিয়ে দিব। আমাদের সাথে রয়েছেন, উনি আপাতত আমাকে অ্যাবসেন্ট আছে, উনি আসলে অবশ্যই ওনাকে পরিচয় করে দিব। আমাদের সাথে এখন রয়েছেন ফারহানা আক্তার, নারী উদ্যোক্তা, উনি একজন সফল নারী উদ্যোক্তা। এবং রয়েছেন রিমা পারভিন, নারী উদ্যোক্তা, উনি আমাদের সাথে রয়েছেন পাবনা থেকে। প্রিয় দর্শক, আমাদের অনুষ্ঠানে আমরা আজকে আমাদের অতিথিবৃন্দদের কাছ থেকে জানতে চাইবো কিভাবে আমাদের দেশের নারীরা এগিয়ে যেতে পারে এবং কিভাবে তারা স্বাবলম্বী হতে পারে, নতুন পথের উদ্যোগে যেতে পারে, কিভাবে তারা স্বনির্ভর হতে পারে এবং একটি ভালো জীবন যাপন করতে পারে। দর্শক মন্ডলী, যেখানে আমরা আমরা সবাই না পুরুষের পাশাপাশি কাজ করে থাকি, সেখানে আমরা পাই না আমাদের মর্যাদা এবং আমরা পাই না আমাদের সঠিক শ্রমের ফসল। নারী পুরুষদের পাশাপাশি এখন নারী দেশ তথা দেশের বাহিরে পুরো বিশ্ব জুড়ে কাজ করে চলছে। কাজী নজরুলের ভাষায় যদি বলতে চাই তাহলে অবশ্যই বলতে হবে একটি কথা, বিশ্বে যা কিছু মহান, সৃষ্টি চির কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। দর্শক মন্ডলী, এখন আমরা চলে যাব সরাসরি আলোচনা অনুষ্ঠানে। এখন আমাদের মাঝে সরাসরি আলোচনায় আসবেন রিমা পারভিন। তার আগে আমি আরো আমার সাথে রয়েছেন, আমার সাথে সঞ্চালনায় রয়েছেন লিপিনুর সাহাজি এবং সার্বিক নির্দেশনায় রয়েছেন সম্মানিত সাংবাদিক এবং বিশিষ্ট কলামিস্ট কবির নওয়াজ রাজ এবং কারিগরি সহযোগিতায় রয়েছেন হাসিনুর রহমান সুমন। লিপিনুর সাহাজি, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? লিপিনুর সাহাজি, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? প্রিয় দর্শক, আমাদের মাঝে এখন উপস্থিত রয়েছেন আজমিরা খাতুন, নতুন উদ্যোক্তা সাতক্ষীরা। আমার সহযোগী লিপিনুর সাহাজি, সে আপাতত নট কানেক্টেড। এখন আমি চলে যাব সরাসরি আজমিরা খাতুনের কাছে। আজমিরা খাতুন, আপনি কি শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। জি, শুনতে পাচ্ছি। জি, আচ্ছা, আপনার কাছে আমার প্রথম প্রশ্নটি থাকবে, নারীরা শিক্ষা ও সংস্কৃতি সহ নানা দিক দিয়ে পুরুষের থেকে কতটা এগিয়ে আছে বলে আপনার ধারণা? আজমিরা খাতুন। সরি আপু, প্রশ্নটা ক্লিয়ার বুঝতে পারি নাই। শুনতে পাননি, আমি আবার আপনাকে করছি। আজমিরা খাতুন, আপনার কাছে আমার প্রথম প্রশ্নটি থাকবে, নারীরা শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতি সহ নানা দিক দিয়ে পুরুষের থেকে কতটা এগিয়ে বলে আপনি মনে করেন? আজমিরা খাতুন, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? আমি বলবো, আজমিরা, জি শুনতে পাচ্ছি। সবাইকে আসসালামু আলাইকুম। আহ, জি আমি শুনতে পাচ্ছি। আহ, যে আপনি আপনি যে প্রশ্নটা প্রশ্নটি, করলেন আপু, যে আহ, হ্যাঁ বুঝতে পারছি। আহ, আপু নেট প্রবলেম হচ্ছে মনে হয় আমার। আচ্ছা, আমি আপনার কাছে তাহলে আপাতত পরে আসছি। আমি আপনার কাছে আবার আসবো প্রশ্নটি নিয়ে। আপনার নেট কানেকশনটা অবশ্যই ঠিক হওয়ার পরেই শুনতে আসবো। পাচ্ছেন?
জি ফারহানা আক্তার, আপনি কি শুনতে পাচ্ছেন? ফারহানা পারভিন, ফারহানা আক্তার, আপনি কি শুনতে পাচ্ছেন? আমাকে আমাকে কি শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি আপু। প্রিয় দর্শক, আমাদের মধ্যে আলোচনা আসবেন নারী উদ্যোক্তা এবং উনি একজন সফল নারী ফারহানা আক্তার। ফারহানা আক্তার, আপনার কাছে আমার প্রশ্নটি থাকবে, নারীদের এখন অন্যের উপর নির্ভর হওয়ার কারণ আছে কিনা, আপনি কি বলে মনে করেন? ফারহানা আক্তার। ধন্যবাদ আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। ধন্যবাদ জানাচ্ছি মানুষের কল্যাণে প্রতিদিন পত্রিকাকে, যারা উদ্যোগ নিয়ে এত সুন্দর একটি আয়োজন করেছেন, এবং উপস্থিত অতিথি এবং যারা লাইভটি দেখছেন তাদের সবাইকে আসসালামু আলাইকুম। আচ্ছা ঠিক আছে, আপু আমাকে প্রশ্ন করেছেন যে নারীরা এখনো অন্যের উপর নির্ভরশীল হওয়ার কারণ আছে কিনা। আচ্ছা ঠিক আছে, আমার মনে হয় নারীদের এখন অন্যের উপর নির্ভরশীলতা হওয়ার কোনো কারণ নাই। নারী, আপু আমাকে শুনতে পাচ্ছেন? জি আপনাকে শুনতে পাচ্ছি, আপনি বলেন। আচ্ছা আচ্ছা, নারী পুরুষের সহযোগিতায় সফলতার দ্বার প্রান্তে পৌঁছাবে, এটা আমার মনে হচ্ছে যে একসঙ্গে আমরা আসলে প্রতিযোগী না হয়ে আমরা সহযোগী হতে পারি। এখানে একটি কথা আছে, নারী এখন আমরা জড়তা, অজ্ঞতা, সঠিক পদক্ষেপের মাধ্যমে নির্ভরশীল না হয়ে সমাজে কারোর উপরে নির্ভরশীল না হয়ে সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে পারি। হ্যালো, শুনতে পাচ্ছেন? জি জি আমরা শুনতে পাচ্ছি, আপনাকে শুনতে পাচ্ছি। জি জি জি, হ্যাঁ, এখন নারীরা চাইলে এখন অনেক কিছু করতে পারে। যেমন আমরা লকডাউনের কথা ধরি, লকডাউনে আমরা অনেকেই দেখা যায় যে অনেক পুরুষ ঘরে বসে গেছে, তারা কর্মক্ষত হয়ে গেছে, তারা কর্ম থেকে বিচ্যুত হয়ে গেছে। তখন দেখা যায় যে কিছু নারী তাদের উদ্যোগের মাধ্যমে তারা ঘরে যা ছিল, আমি এখানে একটা উদাহরণ আনতে পারি যে যারা আমরা কুশি পণ্য নিয়ে কাজ করি, যারা উদ্যোক্তা, তারা সাধারণ ঘরে থাকা কাপড় দিয়ে আমরা কুশন কাভার, কুশি পণ্য বা বিভিন্ন কিছু তৈরি করতেছি। তো এই ধরনের উদ্যোগের মাধ্যমে দেখা যাচ্ছে তারা কিন্তু এই লকডাউনের সময়ও তারা সফল হয়ে গেছে, বা তারা পুরুষের মতোই তারা ঘরে বসে কিন্তু কিছু আয় করতে পারতেছে, পুরুষের মতোই আয় করছে। তো আমার মনে হয় যে আসলে নারী এখন কারোর উপরে নির্ভরশীল হওয়ার প্রয়োজন নাই, আর পুরুষের মতোই আমরা আগায় যাইতে পারবো ইনশাল্লাহ। আর প্রতিযোগিতা আগায় যাইতে বলতে আমি এখানে বোঝাচ্ছি না যে পুরুষের থেকে আমরা আসলে বেশি এগিয়ে যাব। আমরা আশা করি আমরা কারোর থেকে এগিয়েও যাব না, আবার কারোর থেকে পিছিয়েও যাব না। আমরা পাশাপাশি হয়ে প্রতিযোগী না হয়ে সহযোগী হয়ে আমরা কাজ করব। তাই আমার মনে হয় যে নারী এখন কারোর উপরে নির্ভরশীল হওয়ার কোনো কারণ নাই, বা এটা আসলে উচিত না, বা প্রয়োজন আছে বলে বা আমার মনে হয় না নারী এখন নির্ভরশীল। জি আপু, ধন্যবাদ। জি আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনি যুক্তিসম্মত ভাবে প্রশ্নটির উত্তর বুঝিয়ে দিলেন। অবশ্যই আমরা নারী, আমরা সবকিছু পারি, আমরা কারো উপরে নির্ভরশীল অবশ্যই। নয়, আমরা নিজের পায়ে দাঁড়াবো, স্বনির্ভর হব এবং নিজে নতুন ভাবে বাঁচতে শিখবো। অনেক অনেক ধন্যবাদ ফারহানা আক্তার, আমি আপনার কাছে অবশ্যই আবার আসবো। রিমা পারভিন, আপনি কি শুনতে পাচ্ছেন? রিমা পারভিন, রিমা পারভিন, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? জি আপু, আমি শুনতে পাচ্ছি। আপনার কথা শুনতে পাচ্ছেন? প্রিয় দর্শক, আজকে দুঃখের সহিত বলতে হচ্ছে যে আজকে আমাদের কারিগরি প্রবলেমের কারণে বা যে কোনো কারণে ইন্টারনেটের এতই ঝামেলা, যার কারণে আমাদের অতিথিরা এত সুন্দর বক্তব্য উপস্থাপন করছেন, আমরা আপনাদেরকে শোনাতেই পারছি না। জি রিমা পারভিন, আপনি শুনতে পাচ্ছেন এই মুহূর্তে? জি জি আপু, আমি শুনতে পাচ্ছি। আমার কথা শুনতে পাচ্ছেন? দর্শকবৃন্দ, এই মুহূর্তে আমাদের মাঝে আলোচনায় আসবেন পাবনা থেকে নারী উদ্যোক্তা রিমা পারভিন। উনি একজন সফল নারী উদ্যোক্তা এবং উনি কাজ করে চলেছেন মানুষের কল্যাণে, নারীর কল্যাণে, দেশের কল্যাণে। রিমা পারভিন, আপনার কাছে আমার প্রশ্নটি থাকবে, নারীরা অনলাইনে ব্যবসা বাণিজ্যে কি আগ্রহী আছে কি নয়, আপনার কি বলে মনে হয়? রিমা পারভিন। আসসালামু আলাইকুম।
আয়োজনে মানসিক কল্যাণ প্রতিদিন পত্রিকা এবং ইউটিউব চ্যানেলে যারা আয়োজন করেছেন এবং আমাকে আজকের বিষয়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে নারীদের ভূমিকা, আর আমাকে আজকে এখানে কথা বলতে দেওয়ার জন্য আপনাদের অশেষ অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি। হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যালো হ্যালো জি রিমা পারভিন, আপনাকে শুনতে পাচ্ছি, আপনি বলেন। ও আচ্ছা, আপনি কি আমার থেকে শুনতে পাচ্ছেন? জি আপু, আমি শুনতে পাচ্ছি। জি আপনি লাউডলি কথা বলবেন, আপনি একটু জোরে কথা বলবেন, তাহলে আমাদের দর্শকবৃন্দ এবং আমাদের শুনতে সুবিধা হবে। হ্যাঁ, আজ অবশ্যই আগ্রহী নারী অনলাইন ব্যবসা বাণিজ্যে অবশ্যই আগ্রহী আছে, কেননা আমি মনে করি অনলাইন ব্যবসা নারীদের জন্য 100% সঠিক মাধ্যম। অনলাইনের মাধ্যমে কোনো রকম বাইরের বাধা বিঘ্ন ছাড়াই এই ব্যবসা করা যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক নারী উদ্যোক্তাদের উপস্থিতি বাড়ছে। ই কমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ইক্যাপ তথ্য বলেছে, এখন দেশে 20,000 ফেসবুক পেজে কেনাকাটা করছে, এর মধ্যে 12,000 পেজ চালাচ্ছে নারীরা। ফেসবুকের মাধ্যমে হিসেবে ব্যবহার করে স্বল্প পুঁজিতে উদ্যোক্তা হয়ে উঠছে নারীরা। ইক্যাপের তথ্য মতে গত 1 বছর ই কমার্স খাতে লেনদেন হয়েছে 1,500 কোটি টাকা। ঈদসহ যে কোনো উৎসবে এই লেনদেন বাড়ে। রিমা পারভিন, আমি আপনাকে একটু রিমা পারভিন, আপনি আপনি আমাকে শুনতে পাচ্ছেন? রিমা পারভিন জি, আপনার একটু জোরে বলতে হবে, আমাদের দর্শকবৃন্দ এবং আমরা শুনতে পাই। আপনি একটু লাউডলি কথা বলেন। আচ্ছা, প্রথম থেকে কি কিছু শোনা যায় নাই? প্রথম থেকে বলবো আমি আবার? হ্যালো হ্যালো, আমি কি প্রথম থেকে আবার বলবো? জি জি, হ্যাঁ, আপনি একটু লাউডলি কথা বললে আমরা কি শুনতে পাবো, বা আপনার ফোনের ভলিউমটা যদি একটু বাড়িয়ে দেন আমরা শুনতে পাবো। হ্যাঁ, ভলিউম তো বাড়া হয়ে আছে আমার, ফুল স্পিডে আছে। আমাকে প্রশ্ন করেছে নারী অনলাইন ব্যবসা বাণিজ্য কি আগ্রহী আছে, এটা আমি মনে করবো অবশ্যই নারীদেরটা আগ্রহী আছে, কেননা আমি মনে করি অনলাইন ব্যবসা নারীদের জন্য 100% সঠিক মাধ্যম। অনলাইনের মাধ্যমে কোনো রকম বাহিরের বাধা বিঘ্ন ছাড়া এই ব্যবসাটা করা যায়। ই কমার্সের মাধ্যমে নারীরা ঘরে বসে ব্যবসা করে স্বাবলম্বী হওয়ার সুযোগ পাচ্ছে, তাই অনলাইন ব্যবসায়ের দিকে ঝুঁকছে নারী উদ্যোক্তারা। বাংলাদেশে এখন বছরে 1,000 কোটি টাকার পণ্য বিক্রি হয় অনলাইনের মাধ্যমে। আমি যে গ্রুপে জয়েন আছি সেটা হচ্ছে উমেন অ্যান্ড ই কমার্স অ্যান্ড ফার্ম। সেখানে 11,80,000 মেম্বার রয়েছে, প্রায় 12 লক্ষের কাছাকাছি। এই গ্রুপের প্রেসিডেন্ট হচ্ছে নাসিমা আক্তার নিশা আপু। আর আমাদের এই গ্রুপটি প্রায় 61 দেশের সঙ্গে যুক্ত রয়েছে, শুধু দেশের সঙ্গে না, বিদেশেও ছড়িয়ে আছে আমাদের গ্রুপটি, যাকে এক কথা সবাই ওই নামে জানে। ব্যস্ততার সময়ের অভাব, পছন্দের সামগ্রী না পাওয়া আর যানজট ইত্যাদির কারণে শপিং মলে না গিয়ে আমার কথা কি শোনা যাচ্ছে? অনলাইনে সম্ভবত। রিমা পারভিন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি যেভাবে বলেছেন, বুঝিয়ে বলেছেন, আমাদের দর্শকবৃন্দ অবশ্যই অনলাইনে যারা নারী আছে অবশ্যই অনলাইনে তারা কাজ করে স্বনির্ভর হবে, আমরা এটাই বুঝতে পেরেছি। আজমিরা খাতুন, আপনি কি এখন আমাকে শুনতে পাচ্ছেন? প্রিয় দর্শক, আমাদের মাঝে উপস্থিত হয়েছে মা ও মাটি ফাউন্ডেশনের চেয়ারম্যান মতিয়ারা মুক্তা। মতিয়ারা মুক্তা, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন?
জি আমি জি শুনতে পাচ্ছি। আচ্ছা, আপনাকে অনেক অনেক স্বাগত এবং অভিনন্দন। আমাদের অনুষ্ঠানে এসে আপনি যোগদান করেছেন, তার জন্য আপনাকে স্বাগত। মতিয়ারা মুক্তা, আপনার কাছে আমার প্রশ্নটি থাকবে, বিশ্বের সাথে তাল মিলিয়ে নারী জ্যামিতিক হারে এগিয়ে যাচ্ছে, কথাটা সত্য কিনা আপনার মতামত দিন। মতিয়ারা মুক্তা। সরি আমি প্রশ্নটা আবার শুনতে চাচ্ছি। জি মতিয়ারা মুক্তা, আপনার কাছে আমার প্রশ্নটি ছিল, বিশ্বের সাথে তাল মিলিয়ে নারীরা জ্যামিতিক হারে এগিয়ে যাচ্ছে, কথাটা সত্য কিনা আপনি আপনার যৌক্তিকতা দিয়ে মতামত দিন। আপনি কি শুনতে পেয়েছেন? আসলে যে কোনো বিষয়ের জি জি শুনতে পাচ্ছি। যে কোনো বিষয়ের ভালো এবং মন্দ দুটি দিকই আছে। তবে আমার ব্যক্তিগতভাবে আমি যেটা মনে করি যে বিশ্বের সাথে তাল মিলিয়ে নারীরা অবশ্যই এগিয়ে যাচ্ছে। কারণ এই যে আমি আজকে একজন নারী হয়ে এই যে আজকে অনলাইন স্ট্রিমিয়ার্ডের মাধ্যমে এসেছি, কত মানুষ আমাকে দেখতেছে শুনতেছে, এইটাই তো একটা লক্ষণ। এটাই লক্ষণ, কারণ আজ থেকে 20 বছর আগে এটা সম্ভব ছিল না। এটা সম্ভব ছিল কবির কল্পনায়, এটা সম্ভব ছিল একজন কবির ছবির মধ্যে, কিন্তু আজকে সেটা আমাদের বাস্তবে রূপ নিয়েছে। অতএব আমরা বলতে পারি আজকে বিশ্বের প্রত্যেকটা পেশার মধ্যে নারীরা সংযুক্ত আছে, নারীরা মাঠে আছে, ঘাটে আছে, নারীরা প্রত্যেকটা পেশায় জড়িত আছে। তারা দিন রাত পরিশ্রম করছে সমাজের জন্য, পরিবারের জন্য, দেশের জন্য এবং নিজের জন্য। সেই সূত্রে সেই ক্ষেত্রে আমরা বলতেই পারি যে বিশ্বের সাথে তাল মিলিয়ে পুরুষদের সাথে সাথে নারীরাও অনেকটা এগিয়ে যাচ্ছে এবং এগিয়ে যাবে ইনশাআল্লাহ। মতিয়ারা মুক্তা, আমি আপনাকে বলতে চাচ্ছি, আপনার মাউথটির ভলিউম যদি একটু কমিয়ে কথা বলতেন তাহলে আমাদের এবং আমাদের দর্শকবৃন্দ শুনতে সুবিধা হতো। আপনার ভলিউমটা একটু কমিয়ে দিবেন। আচ্ছা আমি যে এখন ভলিউম ছাড়া কথা বলছি শুনছেন? জি জি, আপনি যদি নরমালি কথা বলেন স্বাভাবিকভাবে, তাহলে আমাদের দর্শকবৃন্দ এবং আমরা আমাদের শুনতে সুবিধা হবে এবং আমরা আপনার কথা সঠিকভাবে বুঝতে পারবো। জি। আর আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমি আহ, সেইভাবে প্রস্তুতি নিতে পারিনি, কারণ আমার আরেকটা টক শো ছিল, সেখানে সংযুক্ত থাকার কারণে অনেক পিছিয়ে এসেছি। এই জন্য এখানে অনেক মিষ্টি মিষ্টি আমার আপুরা আছে, সবার কাছে অনেক ক্ষমা চেয়ে নিচ্ছি। এখানে যারা আছে সবাই গুণী ব্যক্তি, এবং যারা শুনছেন এবং দেখছেন দেশ বিদেশের সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা। আমরা বলতেই পারি যে বিশ্বের পুরুষদের সাথে সাথে নারীরাও অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছেন এবং পালন করে যাচ্ছে। আজকে বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা পেশায় নারীরা সংযুক্ত আছে। আমরা নারীরা কখনো পিছিয়ে নেই, আমরা কখনো পিছিয়ে নেই। আর পুরুষদের শত সমালোচনা, শত ব্যর্থতা পিছনে ফেলে, পায়ে দুমড়ে মুচড়ে ফেলে আমরা সমাজের উন্নয়ন কাজ করে আসি। আজকে আমাকে দিয়েই যদি আমি দেখি যে আমি একটি সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, যেই সংগঠনটা বাংলাদেশের না বিশ্বের 9টা রাষ্ট্রে কাজ করে, আমি একটা নারী, আমার প্রতিষ্ঠিত একটি সংগঠনে শত শত পুরুষ কাজ করে, তাহলে আমি যদি বলি যে নারীরা এগিয়ে নেই তাহলে ভুল হবে। বাংলাদেশের প্রত্যেকটি জেলায় আমার সংগঠনের শাখা আছে। বাংলাদেশের প্রত্যেকটি জেলায় আমার একটা দুইটা করে অনাথ বাচ্চা আছে, এতিম বাচ্চা আছে, যাদের ভরণ পোষণ আমাদের সংগঠন থেকে নেওয়া হয়েছে। যে এতিম, অনেক এতিম অনাথ বাচ্চাদের মা আজকে আমি। তাহলে আমি অবশ্যই বলবো যে বিশ্বের ক্ষমতায়নে, বিশ্বের বর্তমান পরিস্থিতির মধ্য দিয়েও, বর্তমান মহামারীর মধ্য দিয়েও হাতে গোনা কয়েকশো সন্তানের দায়িত্ব নেওয়া হয়েছে আমার সংগঠনের পক্ষে। শত শত পুরুষ আজকে আমি নারীর সংগঠনের সাথে যুক্ত। তাহলে আমি অবশ্যই 100%-এর উপর যদি কোনো পার্সেন্ট থাকে, সেই পার্সেন্ট সংযুক্ত করে বলতে পারি যে আমরা এগিয়ে আছি, আমরা এগিয়ে আছি, আমরা এগিয়ে আছি। জি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ মতিয়ারা মুক্তা, আপনি আমাদের মাঝে এসেছেন এবং আপনার যুক্তিসম্মত একটি মূল্যবান
আপনার আরো কোনো প্রশ্ন থাকলে করতে পারুন। নেট সমস্যা, শোনা যাচ্ছে না। জি, আপনারা কথা বলুন কিংবা কোনো প্রশ্ন করুন, আপনাদের অভিমত আমি শুনবো, আপনাদের অনুপ্রেরণা আমি শুনবো। যে আমার দর্শকবৃন্দ, আমার ইন্টারনেটের কারণে আমি একটু ডিসকানেক্টেড হয়ে গেছিলাম। মদিয়ারা মুক্তা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমি চলে যাচ্ছি ফারহানা আক্তার। ফারহানা আক্তার, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন এখন? জি আপু, শুনতে পাচ্ছি। হ্যাঁ, জি। ফারহানা আক্তার, আমি আপনাকে আপনি কিছুক্ষণ আগে সুন্দর একটি যুক্তিসম্মত মতামত আমাদের মাঝে দিয়েছেন। আমি যদি আপনাকে আরেকটি প্রশ্ন করতে চাই, তাহলে আমার প্রশ্নটি হবে, আপনি ছোটবেলা থেকে কি হওয়ার স্বপ্ন দেখে বড় হয়েছেন? একজন নারী হিসাবে আপনার কি স্বপ্ন ছিল? পুরুষের পাশাপাশি আমি এটা হব, এই স্বপ্নটা থাকে, সেটি আমাদের মাঝে শেয়ার করুন। আচ্ছা আপু, অনেক বেশি ধন্যবাদ আপনাকে আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। সুন্দর একটি প্রশ্ন করেছেন। আসলে আমাদের স্বপ্নগুলো আমরা সবাইকে বলতে পারি না, কারণ কথা খুব কম মানুষ শুনে। তো আপনারা যে আমাকে এ ধরনের সুযোগ দিচ্ছেন, আর অনেক বেশি ধন্যবাদ। ছোটবেলা থেকে ইচ্ছে ছিল, তার আগে আমি একটা গল্প শেয়ার করবো আপনাদের সাথে। আমি যখন স্কুলে পড়তাম, আমার আপু শুনতে পাচ্ছেন? জি, জি, আপনাকে শুনতে পাচ্ছি, আপনি বলুন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আমি একটা গল্প শেয়ার করব ছোটবেলার। আমি তখন ক্লাস 7-8 পড়ি, হবে এরকম হবে। তো হ্যাঁ, আমার এক টিচার ছিল, উনি আমাদের সবাইকে ব্রেঞ্চে, আমরা বসে আছি একদম ফার্স্ট ব্রেঞ্চ থেকে, উনি সবাইকে জিজ্ঞেস করতেছে যে তোমার জীবনের লক্ষ্য কি বা কি হইতে চাও। তো অনেকেই বলতেছে ডাক্তার, ইঞ্জিনিয়ার, এরকম কিছু। তো উনি যখন আমার কাছে আসছে, তখন আমি একদম না বুঝে উত্তর দিছি যে আমি একজন উদ্যোক্তা হতে চাই, বা আমি একজন শিল্পপতি হতে চাই, এরকম একদম না বুঝে। তখন আমি বুঝতামই না যে উদ্যোক্তা কি, শিল্পপতি কি, এগুলো একদমই জানতাম না। তো এখন সেই স্বপ্নটা আসলে আমার জীবনে বাস্তবায়িত হতে যাচ্ছে বা হয়েছে এরকম। তো আসলে ছোটবেলা থেকে আমার একটা, তখন তারপর থেকে আসলে আমি স্বপ্ন দেখে শুরু করি। প্রথমত আমার স্বপ্ন ছিল আমি নিজেকে নারী নয়, আমি একজন আহ মানুষ হিসেবে নিজেকে দেখতে চাই। আর পরিবারের বোঝা নয়, সহযোগী হতে চাই। আর নিজের পরিচয়ে পরিচিত হতে চাই, এবং অন্য যারা আছে তাদেরকে তাদের পরিচয়ে আমার নেতৃত্ব দিয়ে তাদের পরিচিত করতে চাই। আমার মনে হয় যে আসলে নারীদের, প্রত্যেকটা মানুষের নিজের একটা পরিচয় দরকার, নিজেকে পরিচিত করে গড়ে তোলা দরকার, নিজের কিছু করা দরকার। তো আপু, আমার স্বপ্ন ছিল যে হ্যাঁ, আমি আমার নিজের একটা পরিচয় হবে, কেউ আমাকে বলবে না যে এর মেয়ে, এর ওয়াইফ, এর মা, এরকম কেউ যেন আমাকে না বলে। আমাকে যেন বলে যে হ্যাঁ, ফারহানা উনি একজন সফল উদ্যোক্তা। এরকম একটা স্বপ্ন ছিল। তো দোয়া করবেন, পাশে থাকবেন। অনেক ধন্যবাদ। যে আপনি আপনার স্বপ্নের সফলতা পেয়েছেন। আমরা আশা করব আপনার মতোই এবং আপনাদের মতো নতুন যারা নারী উদ্যোক্তা আছে, তাদের হাত ধরেই যেন বাংলাদেশের গ্রামে গঞ্জে, প্রত্যন্ত গ্রামের মেয়েরাও যেন, তারা যেন ভালোর দিশা খুঁজে পায় এবং নতুন ভাবে জীবনযাপন করার মতো সুযোগ পায়। আপনাকে অনেক অনেক ধন্যবাদ ফারহানা আক্তার। আহ আপনার কাছে আমরা পরবর্তীতে আবার প্রশ্ন নিয়ে আসবো। আজমিরা খাতুন, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আজমিরা খাতুন, আজমিরা খাতুন, আপনি জি, কি আমাকে আমি শুনতে পাচ্ছেন? আপনাকে শুনতে পাচ্ছি। আচ্ছা। প্রিয় দর্শক জি, বৃন্দ, শুনতে আজমিরা, পাচ্ছি। আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? জি, আপনাকে শুনতে পাচ্ছি, আপনাকে শুনতে পাচ্ছি। প্রিয় দর্শক বৃন্দ, আমরা আজমিরা জি, খাতুনের শুনতে কাছে পাচ্ছি। প্রশ্ন আপনি করব। শুনতে পাচ্ছেন? জি, জি, আপনাকে শুনতে পাচ্ছি।
দর্শক বৃন্দ, আমরা আজমিরা খাতুনকে প্রশ্ন করব। তার আগে অবশ্যই আপনাদের কাছে বলে রাখি, আমাদের এই অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হচ্ছে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে। দেশ এবং দেশের বাইরে বিভিন্ন বিশিষ্ট অতিথিবৃন্দদের আমন্ত্রণ করে থেকে আমরা আমাদের এই অনুষ্ঠানে আমাদের প্রশ্নের ভিত্তিতে দিয়ে থাকেন তারা তাদের যুক্তি সহ মতামত। আপনাদেরই জন্য, আপনাদেরই কল্যাণে সর্বদা নিয়োজিত মানুষের কল্যাণে প্রতিদিন পত্রিকা এবং ইউটিউব চ্যানেল এবং আমরা। প্রিয় দর্শক বৃন্দ, আমাদের চ্যানেলটি দেখতে হলে অবশ্যই করতে হবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং বেল বাটনটি বাজিয়ে দিবেন, যাতে সর্বপ্রথম আমাদের এই অনুষ্ঠানটি আপনি দেখতে পান। দর্শক বৃন্দ, করোনা মহামারী এখন অবশ্যই সবাই মাস্ক পরিধান করবেন এবং সুস্থ থাকবেন। আজমিরা খাতুন, আপনি এখন আমাকে শুনতে পাচ্ছেন? জি, আমি আপনাকে শুনতে পাচ্ছি। আজমিরা খাতুন, জি আপনি জি, কি আমাকে আপনার শুনতে কাছে পাচ্ছেন? আমি আবার আপনাকে আমি প্রশ্ন করছি, নারী শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি নানা দিক দিয়ে পুরুষের থেকে কতটা এগিয়ে আছে বলে আপনার মনে হয়? আজমিরা খাতুন। শিক্ষা সাংস্কৃতিক ক্ষেত্রে পুরুষের আপনি কি শুনতে পাচ্ছেন আমার কথা? জি জি, আপনাকে শুনতে পাচ্ছি, আপনি বলেন, আপনাকে শুনতে শিক্ষা পাচ্ছি। সাংস্কৃতিক ক্ষেত্রে পুরুষের তুলনায় নারীরা অবশ্যই এগিয়ে আছে আগের তুলনায়। আর হ্যাঁ, আগের তুলনায় অনেক এগিয়ে এগিয়ে আসছে, ক্রমে আরো বৃদ্ধি পাচ্ছে আর কি। শিক্ষা সাংস্কৃতিক সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডে দেখা যায় পুরুষের তুলনায় নারীরাই বেশি অংশগ্রহণ করতে দেখা যায়। জি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আজমিরা খাতুন, আপনি সুন্দরভাবে আমাদের মাঝে বুঝতে পারলেন। জি, আপনাকে ধন্যবাদ। আমি যদি আবার আরেকবার আপনার কাছে জানতে চাই, নারীরা, আমি একই প্রশ্ন করেছিলাম রিমা পারভিনকে, তো উনি ওনার যুক্তিসম্মত মতামত দিয়েছে। এখন যদি আমি আপনার কাছেও একটু জানতে চাই যে নারীদের অনলাইন ব্যবসা বাণিজ্যে কি আগ্রহী আছে এবং তারা এই অনলাইন ব্যবসা বাণিজ্যে কিভাবে সফল হতে পারবেন? মনিয়ারা মুক্তা। আসলে আমরা নারীরা যদি অফলাইনে আমরা কোনো মানে বিজনেস করতে যাই, ব্যবসা করতে যাই, তাহলে আমাদের অনেক বাধা বিপত্তি আসে। যেমন আমরা যদি বিবাহিত থাকি, তাহলে আমাদের স্বামীকে মেনটেন করতে হয়, বাচ্চা সামলাতে হয়, শ্বশুর শাশুড়ি আছে, তারপর পুরো টোটাল পরিবারটাকে আমাদের সামলিয়ে তারপরে সেই অফলাইনে যেতে হয়। তারপর অফলাইনে যাওয়ার সময় অনেকগুলো বাধা আসে সামাজিক, যে বাড়ির বউ কেন কাপড় বেচতে যায় বা এরকম অনুষ্ঠানে যায় অথবা এরকম বিজনেস করতে যায়, সামাজিক ভাবে বাধা আসে। কিন্তু আমরা অনলাইনে যে বিজনেসটা আমরা বর্তমানে শুরু করেছি, আমি ঘরে থেকে একটা লাইভ একটা অনুষ্ঠানে একটা ড্রেস নিয়ে আসলাম অথবা কিছু প্রসাধনী নিয়ে আসলাম, যে কোনো বিজনেসই হোক, আমরা অনলাইনে ঘরে বসে এই যে একটা বিক্রির যে সিস্টেম, এই যে একটা বিজনেসের সিস্টেম, এটা হচ্ছে সব থেকে ভালো একটা সিস্টেম আমি মনে করি। কারণ অনলাইনে আমরা তো শুধু এটা পরিবেশন করি, অনলাইনে আমরা শুধু দেখাই, শো আপ করি, আমরা শুধু কথা বলি, কিন্তু এটা সেল করার জন্য যখন আমাদের বিজনেসটা বেড়ে যায়, তাহলে এটা সেল করার জন্য আমাদের অনেক পুরুষরা এসে পড়ে, অনেক সেলসম্যান এসে পড়ে, বা আমাদের পিছনে আমরা নিজেরাই কিছু কর্মচারী রাখতে পারি। অর্থাৎ আমরা অনলাইন বিজনেসের মাধ্যমে নারীরা ঘরে বসে থেকে, সেটা কোনো ছাত্রী হতে পারে, সেটা কিন্তু কোনো ঘরের বউ হতে পারে, কোনো ঘরের মেয়ে হতে পারে, কিন্তু কোনো যেই হয় না কেন, অর্থাৎ আমরা নারীরা ঘরে বসে থেকে অনলাইনের যে প্রোগ্রামটা মানে অনলাইনের যে বিজনেসটা আমরা করতে পারতেছি, এটা সব থেকে ভালো একটা দিক। এবং এই দিকটার জন্য আমরা সামাজিকভাবে স্বাচ্ছন্দ্য পাচ্ছি, পারিবারিকভাবে আমরা অর্থ পাচ্ছি। আসলে মানে আমরা মুখে মুখে অনেক কিছু অনেককে বলতে পারলেও কিন্তু বাস্তবে কিন্তু আমি ইনকাম না করলে আমি খেতে পারবো না। আমাকে 10 জনে 10 কথা বলতেই পারে, কিন্তু 10 জন আমাকে 10 মুঠো খাবার এনে দিবে না। আমার খাবারটা আমাকেই জোগাতে হবে, আমার বাচ্চার মুখে খাবার আমাকেই দিতে হবে, আমার বাচ্চার বা আমার স্বামীর, আমার শ্বশুর শাশুড়ির চাহিদা আমাকেই মেটাতে হবে।
আমরা একে অপরের সমন্বয়ই করতে হবে। অর্থাৎ আমরা ঘরে বসে বসে যে বিজনেসটা আমরা যদি করতে পারি, আমরা অনেক উদ্যোক্তা নারীরা করেছি এখানেও, যারা আছেন তারাও উদ্যোক্তা। আমি তাদের সম্পর্কে যদিও ততটা জানি না, তবে এই অনুষ্ঠানে যারা আসে তারা অবশ্যই উদ্যোক্তা, অবশ্যই তারা পিছনে দূর্বা মারিয়ে অনেক কাদা অনেক ময়লা উড়িয়ে ঘুরিয়ে তারপর হয়তো সফলতা হয়ে তারপর মানুষের কল্যাণে প্রতিদিন আসছে। মানুষের কল্যাণে প্রতিদিন আসার জন্য তো একটা যোগ্যতা দরকার হয়। তো যেহেতু এইখানে উপস্থাপক আমাদের দুইজন প্রিয় সুন্দর সুইট মিষ্টি আপু আছে, আমি মনে করি তারাও ওরকম কিছু সম্মুখীন হয়েছে। এবং যারা অতিথি হিসাবে আছেন, আমরা হয়তো অনেক ভালো কথা বলতে পারি না, কারণ আমরা তো উপস্থাপক নই, আমরা ভালো গাইতেও পারবো না, আমরা শিল্পী নই, আমরা ভালো করে কিছুই করতে পারবো না, কিন্তু আমরা শুনতে পারবো। আমরা দর্শক হিসেবে কিন্তু খারাপ না। এখানে যদি ঘন্টার পর ঘন্টা গান হয় বা নাচ হয়, আমরা দেখতে পারবো, শুনতে পারবো। আমরা তো এখানে আসছি নিজেদের অভিজ্ঞতাগুলো শেয়ার করার জন্য। আমার এক আপু কত কষ্ট করে বিজনেস করছে, আমি সেইটা শুনবো। ওইটা শুনে যদি আমার একটু উপকার হয়, আমি কতটা কষ্ট করে আজকে একটা সংগঠনের চেয়ারম্যান হয়েছি, এটা শুনবে আরেক আপু, সেইটা শুনে যদি একটু ইন্সপায়ার হয়, একটু গর্বিত হয়, বা আমরা একে অপরের থেকে কোনটুকু নেব। এই যে বাজে মন্তব্য, উল্টাপাল্টা কথা, এগুলো আমাদের পায়ের তলে থাকুক, আমাদের সামনে যেটা থাকুক সেটা হচ্ছে আমাদের এই সুন্দর মিষ্টি চেহারাগুলো। এই যে এখানে আমি নামগুলো স্পষ্ট দেখতে পাচ্ছি না, আমার যে আপুরা আছে। আর সব থেকে আগে বেশি ধন্যবাদ জানিয়ে নিচ্ছি কবির নওয়াজ রাজকে, যে এত সুন্দর একটি অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। এই অনুষ্ঠানে আসলে না আসলে আমি এই অভিজ্ঞতাগুলো জানতাম না। আসলে বাস্তব যে কত কঠিন, বাস্তব যে কাকে বলে, কত প্রকার ও কি কি আপনারা জানেন, কারণ আপনারা এক একজন উদ্যোক্তা। আপনারা কারো বউ হতে পারেন, মেয়ে হতে পারেন, যেই হন না কেন, কিন্তু আপনারা একটা উদ্যোক্তা। আরেকটা উদ্যোক্তা মানে 10টা নারীকে পরিচালনা করার হাত, একটা উদ্যোক্তা মানে 20টা পুরুষকে পরিচালনা করার হাত। তো আমরা দুর্বল নই, আমরা নারীরা কখনো দুর্বল ছিলাম না, আমরা নারীরা কখনো দুর্বল নই। আমাদের ইসলাম ধর্মে ইসলাম নারীদের সম্মান দিয়েছেন। আমাদের কবি সাহিত্যিক যারা আছে প্রত্যেকটা ধর্মেই নারীদের সম্মান দিয়েছেন। কিন্তু কিছু মূর্খর থেকে মূর্খ লোক আছে যারা শিক্ষিত হয়েও আমাদের মূর্খ বানিয়ে রাখতে চায়, ধর্মের দোহাই দেয়, সমাজের দোহাই দেয়, রাজনীতির দোহাই দেয়। তারা আমাদের দোহাই দিয়ে কি করে, ঘরে আবদ্ধ রাখতে চায়। আর আমরাও তো বলতে পারি, থাকবো নাকি বদ্ধ করে, দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণি পাকে। আমরা ওইসব আলোচনা পিছিয়ে রেখে মানুষের কল্যাণে প্রতিদিন এসে আমাদের আপুদের সাথে আমরা এরকম সাজুগুজু করে বসতে পারি। আমরা এখানে সাজুগুজু করে বসেছি, অনেকে বলবে ওই দেখো কার সাথে জানি ফোনে কথা বলতেছে, সে তার ব্যাপার, বলতেই পারুক। আমি একটা 9 লিখেছি, সেই 9 কে যদি কেউ 6 লেখে সেটা লিখতেই পারুক, তো আমার কি? আমার আপুরা তো আমাকে খারাপ বলছে না, যে দর্শকরা দেখতেছে তারা তো খারাপ বলতেছে না। আর খারাপ বললেই বা কি যায় আসে? কেউ খারাপ বললেও আমি খারাপ হব না, কেউ ভালো বললেও আমি হব না। আমি মতিয়ারা মুক্তা, মতিয়ারা মুক্তাই থেকে যাব। ছোটবেলা থেকে আমি এমন একটা ব্যক্তি ছিলাম, কেউ যদি বলতো যে ওই লোকের সাথে চলিস না, মানুষ খারাপ বলতো, আমি বলতাম দেখি মানুষ কি কি খারাপ বলতে পারে, আমি তার সাথে বেশি চলতাম। যখন বলতো যে ওই এটা করা যাবে না, মানুষ কি বলবে, দেখি মানুষ কি কি বলতে পারে। ছোটবেলা থেকে লেখালেখির বুদ্ধ যখন মাথায় চলে, আজকে সম্পাদিত 3টা বই আছে আমার, আমার একক প্রকাশিত বই আছে 6টা, আমার যৌথ বই আছে 40টার উপরে। তো আমি যদি না লিখতে পারতাম আমার মনের কথাগুলো, আমি কাকে বলতাম? ওই 10 জন লোক ডেকে এনে মাইক দিয়ে বলতাম তাদের ঠেকা পড়ছে আমার কথা শোনার জন্য? না। ওই 20 জন লোককে লাইভ এসে কথা বলতাম, তাদের কি ঠেকা পড়ছে আমার কথা শোনার? না। বরং আমি লিখতে পারি, আমি একজন কলম যোদ্ধা। আমি আমার মনের কথা আলো অন্ধকার লিখে একটা বই প্রকাশ করি, কেউ না কেউ তো আমার বই পড়ে। আজকে আমি বাড়ি গাড়ি সম্পদ রেখে যাব, এটা থাকবে না, কিন্তু এই যে আমি লিখে যাচ্ছি এটাই থাকবে। আমি একজন ডাক্তার, এটা আমার পেশা। আমি নার্স, এটা আমার পেশা। আমি উকিল, এটা আমার পেশা। এটা তো আমি না, এটা আমার পেশা। যে পেশার উপর ভিত্তি করে আমার পরিবার চলে, আমি খেতে পারি, আমি পড়তে পারি। অথবা আমি এটা করি, আমি ওইটা করি, আমি বড় একজন ডিসি ওসি। আরে বাবা, এটা পেশা, এটা আমি না। কিন্তু আমি ভালো গান গাইতে পারি, এইটা আমি। আমি ছবি আঁকতে পারি, এইটা আমি। সুন্দর কথা বলতে পারি, এইটা আমি। বসে বসে শুনতে পারি, এইটা আমি। অর্থাৎ আমি যে কি, এটা তো আমাকে বোঝাতে হবে। সেটা গানের মাধ্যমে হোক, সেটা কবিতার মাধ্যমে হোক, সেটা ভালো কথা শুনে হোক। আমাকে নিয়ে আলোচনা হয় প্রচুর, আমি কাজ করি, আমাকে নিয়ে তো আলোচনা হবে।
আমাকে নিয়ে সমালোচনা হয়, আমাকে নিয়েই তো হবে। আমার বয়সী, আমি অনার্স 2য় বর্ষের একজন ছাত্রী, এখানে যারা আছেন সবার থেকে বয়সে আমি ছোট, কিন্তু সেটা বড় বিষয় না। বড় বিষয় হচ্ছে আমার কাজ। আজকে আমার বয়সী হাজার হাজার ছাত্রী বিভিন্ন কলেজ ভার্সিটিতে পড়ে আছে, কই তাদের নিয়ে সমালোচনা হয় না, আমাকে নিয়ে হয়। কেন হয়? কারণ আমি কাজ করি। আরে বাবা, আমাকে নিয়ে যদি সমালোচনাই না হয় তাহলে কাজের মূল্য কি? আমাকে কেউ খারাপ বলুক, কেউ ভালো বলুক, কেউ বলবো ওই মতিয়ারা মুক্তা যেটা করছে সেটা ভুল, কেউ বলবে না সঠিক। 10 জন 10 কথা বলুক, তাও তো বলুক। আমি তো কাউকে বেতনভুক্ত কর্মচারী রাখি নাই, মাস শেষে কাউকে টাকাও দেই না, বা কাউকে সংবর্ধনাও দেই না, ফুলের শুভেচ্ছাও দেই না আমাকে নিয়ে গবেষণা করার জন্য। নিজের খেয়ে নিজের পরে কেউ যদি আমার গবেষণা করে, সেলুট আমি তাদের। আমার পক্ষ থেকে, মানুষের কল্যাণে প্রতিদিনের পক্ষ থেকে সেলুট। আজকে এই যে আমি দেখাচ্ছি, আমি এই যে একটা মেয়ের বাসায় আসছি, উনি হচ্ছেন একজন টাঙ্গাইলের শিল্পী, আমিনা হোসেন অমলা। ওনার জীবনের অভিজ্ঞতা শেষ নেই। আমার কাজ হচ্ছে কি? আমার কাজ হচ্ছে ছিন্নমূল, অসহায়, গরিব, দুস্থ মানুষের সাথে গিয়ে সময় কাটানো। তো আমার বাংলাদেশের অনেক ভিআইপি সন্তান আছে, আপনারা জানেন না হয়তো, যে আমাকে কিন্তু সবাই মা বলে সম্বোধন করে। এই জন্য আমার নাম মাটির মা। আর আমার নামের জন্যই আমার সংগঠনের নাম মাটির মা ফাউন্ডেশন। তো আমি যখন ওই গরিব, অসহায়, ছিন্নমূল সন্তানদের সাথে মিশি, তখন আমার বড় বড় বিজনেসম্যান ছেলেদের ওয়েটে লাগে, বড় বড় শিল্পীদের ওয়েটে লাগে। তারা আমাকে বলে, মা আপনি এত বড় একটা সম্মানিত মানুষে গরিব লোকদের সাথে মিশেন। তো আমি বলি, বাবারে, যদি মানুষ হতে চাও ওই মানুষদের কাছে যাও। মানুষ হওয়ার জন্য ওই বড় বড় 10 তলায় যেতে হবে না। মানুষ হওয়ার জন্য যারা ছিন্নমূল, অসহায়, দরিদ্র তাদের কাছে যেতে হবে। মানুষের মন পাওয়া খুব কঠিন না। একটা গরিব ভিক্ষুককে যদি আমি একটা আপেল দেই, সে বলে, বাবা আমার একটা আমান আপেল দিছে গো, আমার একটা আমান একটা ডিম খাবার দিছে। অথচ একটা মন্ত্রীর বাসায় আমি 10,000 টাকার কেনাকাটা করে যাই, সেটা দেখার সময় তার নাই, কারণ তার তো আছে। ক্ষুধার্ত ব্যক্তি বুঝে খাবারের মর্যাদা, পরাধীন ব্যক্তি বোঝে স্বাধীনতা কি। বাংলাদেশের অনেক প্রতিভা মেয়ে আছে। আমি গত 15 দিন আগে একটা মেয়ের দায়িত্ব নিয়েছি, যে মেয়েটা ভালো গান গায়, কিন্তু তার বাবা মূর্খ, অশিক্ষিত, তার মেয়ে অশিক্ষিত। তার মেয়ে আমাকে খুঁজে বের করছে, বের করে তার বাড়িতে আমাকে নিয়ে তার মেয়ের হাতটা আমার হাতে দিয়ে বলতেছে, আপা আজ থেকে মেয়েটা তোমার। কিন্তু আমার ইচ্ছা আমার মেয়ে যেন একজন বাউল শিল্পী হয়। আমার মেয়ে যেন একজন বাউল শিল্পী হয়, আমি যেন ঘরে বসে আমার মেয়ের গান শুনতে পারি। একটা মেয়ে, একটা মা তার মেয়েকে আমার হাতে তুলে দিছে। এখন এটা সমাজ বলতেই পারে যে মেয়েরা তার হাতে তুলে দিল না, ওই মেয়েকে পতিতা বানানোর জন্য দেয় নাই, ওই মেয়েকে দিছে একটা মানুষ করে গড়ে তোলার জন্য। কারণ তার মেয়ের একটা প্রতিভা আছে, তার মা সেটা বুঝতে পারছে। একটা মূর্খ মা বুঝতে পারছে তার মেয়ে প্রতিভা আছে, কিন্তু সমাজের মানুষ বলে, এ হয়ে গেছে শিল্পী, বড় শিল্পী হয়ে যাব, বড় কবি হয়ে যাব। আজকে যারা সমালোচনা করতেছে, কালকে তারাই বলবে, বাহ আমার মেয়ে তো অনেক সুন্দর গান গায়, ওরাই টাকা দিয়ে ভাড়া করে আনবে। তো মানুষের প্রতিশোধের জবাব ভালোবেসেই দিতে হয়। আজকে আমাকে খারাপ বলে বলুক, ভালো বলে বলুক, আমরা এগিয়ে যেন থাকি। আমাদের এখানে যে আপুরা আছে সবাই নারী উদ্যোক্তা। আমি সবার কথাই আজকে পর্যায়ক্রমে শুনবো, এবং সবার থেকে একটু একটু করে আলো নিয়ে আমি বিশাল আলোকিত হয়ে সেই আলো আমি আমার সন্তানদের দিয়ে দিতে চাই। আরেকটা বিষয় বলি, যে আপনাদের কাছে যদি কোনো মেধাবী মানুষ থাকে, সেটা শিল্পী হোক, সেটা কবি হোক, সেটা কোনো ভালো স্টুডেন্ট হোক, যদি এরকম কোনো সন্তান আপনাদের থাকে যেটার ভরণ পোষণ বা দায়িত্ব আপনারা নিতে পারতেছেন না, ওয়েলকাম টাঙ্গাইল, ওয়েলকাম মাটির মায়ের ঘর। আমার একটি ঘর আছে আমার হৃদয়ে, যেটাকে বলা হয় মায়ের ঘর। তো মায়ের ঘরে আপনারা সে যোগাযোগ করতে পারেন। আমি স্ব ইচ্ছায় আমার এই বুকে আমি সেই অনাথ সন্তানকে জায়গা দিব, কারণ আমার কাজই হচ্ছে অনাথ, অসহায়, গরিবদের নিয়ে কাজ করা। আমি আমি উদ্যোক্তা হচ্ছি। আমার কাপড়ের বিজনেস নেই, আমার কোনো হান্ডি পাতিলের বিজনেস নেই, আমার বিজনেস হচ্ছেন আপনারা। আমাকে যখন কেউ প্রশ্ন করে আপনি কি করেন, আমি বলি ভিক্ষা করি। কয় আপনি ভিক্ষুক, তখন আমি বলি সৃষ্টিকর্তার দরবারে সবাই ভিক্ষুক। আমরা এমন কোনো মানুষ নেই যে সৃষ্টিকর্তার দরবারে ভিক্ষা না মাগি। অর্থাৎ আমরা সবাই ভিক্ষুক। এই 2 দিনের দুনিয়া, এই যাযাবর দুনিয়া আমরা সবাই ভিক্ষুক। তো আমিও তাই ভিক্ষা করি, দেশে দেশে ঘুরি, আর আপনাদের ভালোবাসা ভিক্ষা করি। আর ধন্যবাদ সবাইকে, অনেক কথা বলে ফেললাম। যে মতিয়ারা মুক্তা, আপনার কথা আমি মুগ্ধ হয়ে শুনছিলাম। এত ভালো, এত ভালো বক্তা আপনি, আপনাকে আমার আর বিশেষ কিছু বলার নেই। আপনার একটা কথায় এত হৃদয় লেগেছে, থাকবো না কত ঘরে। দুঃখিত, আপনার একটা কথা আমার হৃদয়ে লেগেছে,
জি প্রিয় দর্শক, আমি দুঃখিত, কিছু সময়ের জন্য আমার একটু ডিসকানেক্টেড হয়ে যেতে হয়েছিল। তো মদিরা মুক্তা, আপনার একটি কথাই আমি এতটাই মুগ্ধ। আপনি বলেছেন যে থাকবো না গো বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে। তো আসলে আমরা বদ্ধ ঘরে থাকতে চাই না, আমরা জগৎটাকে দেখবো। আমরা নারী, আমরা কি পারি না, আমরা সব পারি। আমাদের একটাই স্লোগান হোক যে আমরা নারী, আমরা সব পারি। এবং আপনাদের মতো যদি কিছু এমন সফল উদ্যোক্তা, এমন সফল ব্যবসায়ী, এবং আপনাদের আমি কি বলবো, একজন মা, একজন বোন, যারা প্রতিনিয়ত নারীদের পাশে রয়েছেন, নারীদের সাথে কাজ করছেন, আপনাদেরকে যদি আমরা পাশে পাই, তবে আমার মনে হচ্ছে যে বাংলাদেশ তথা সারা বিশ্বে এমন কোনো বঞ্চিত নারী থাকবে না, যে কিনা ঘরের কোণে বসে কাঁদবে, যার কোনো হাত থাকবে না, যার কোনো বাহিয়াত থাকবে না, যে বলতে পারবে না যে আমার কোনো দায়িত্ব নেওয়ার লোক নেই। আপনার মতো একজন মতিয়ারা মুক্তা যদি আজকে আমাদের পাশে থাকে, আমাদের সাথে থাকে, অবশ্যই আমি জোরের সাথে বলতে পারি বাংলাদেশ তথা পুরো বিশ্বের প্রতিটা নারী কেউ আর মা হারা হবে না, বোন হারা হবে না, সবার পাশে একজন বট গাছের মতো থাকবে। মতিয়ারা মুক্তা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমি অবশ্যই আপনার কাছে আবার আসবো, কারণ আপনার এত সুন্দর কথা আমি না শুনে থাকতে পারবো না, আমি অবশ্যই আসবো। আমি যদি এখন আমি আরেকটু সুযোগ দিতে চাচ্ছি, জি আমি আরেকটু সুযোগ দিতে জি চাচ্ছি। বলেন, জি বলেন। আর সেটা হচ্ছে আমাকে অনেকে আপনি দেখেন যে আমার বাড়িতে প্রতি মাসে 30 তারিখে একটা গান হয়, মাসিক গানের আসর, সারা রাত গান হয়। আমার বাড়িতে প্রতি মাসে 2 বার তালিম হয়, 6টা গ্রামের মহিলারা বসে বসে তালিম করে। আমার বাড়িতে প্রতি মাসে একবার পবিত্র কোরআন তেলাওয়াতের একটা আসর হয়, যেখানে গ্রামের ওই যারা কোরআন শিক্ষা নেয় তারা সেখানে পড়ে। অর্থাৎ আমার বাড়িতে এলাকায় একটা হরিসভা হয়, সেটার খরচ আমি দেই। অর্থাৎ মাসে 30,000 টাকা খরচ করি আমার বাড়িতেই। আমি মুসলিমদের অনুষ্ঠানেও আছি, হিন্দুদেরও আছি, আমি ওই খ্রিস্টানদেরও আছি, গারোদেরও আছি। আমাকে এক কথায় যখন কেউ প্রশ্ন করে যে আপনি কি করেন, তা আমি বলি আমি করি নাকি, কারণ আমি একজন নারী, আমি একজন বোন, আমি একজন মা, আমি একজন মেয়ে। যখন আমার বাচ্চা কাঁদে তখন আমি নার্স, যখন আমার বাচ্চা অসুস্থ তখন আমি ডাক্তার, যখন আমার বাচ্চা বাথরুম করে তখন আমি সুইপার, যখন আমার বাচ্চা খেতে চায় তখন আমি রাঁধুনি, যখন আমার বাচ্চা অপরিষ্কার কোনো কাজ করে তখন আমি সুইপার, যখন আমার বাচ্চা কোনো অন্যায় করে আমি উকিল হয়ে বাচ্চাকে আগলে রাখার চেষ্টা করি। ওই বাচ্চাই যখন আবার দেখি যে কোনো অন্যায় করে ফেলছে তখন আমি বিচারক। অর্থাৎ আমরা নারীরা তো সব পেশায় আছি, আমাদের কে ছোট করে? স্বয়ং আল্লাহ নিজে তো আমাদের এই ক্ষমতা দিয়েছেন। আমাদের কোনো পুরুষ যখন আমাদের সাথে কথা বলে আমরা কিন্তু বুঝতে পারি যে সে কোন সেন্সে কথা বলতেছে। তার দিকে একবার তাকিয়ে আমরা বলতে পারি সে বোনের দৃষ্টিতেই তাকাইছে, না সন্তানের দৃষ্টিতেই তাকাইছে, না কোনো খারাপ দৃষ্টিতে তাকাইছে। কারণ আমাদের গড গিফট, আমাদের সৃষ্টিকর্তা এই পাওয়ারটা দিয়ে দিয়েছে। আমরা নারীরা, আমরা মায়া যদি পতিতা বেশ্যা থাকে তবুও মা মহাসতী সন্তানের কাছে। মা যদি মূর্খ থাকে, মা যদি অধম থাকে, পাগল থাকে, তবুও মা মহাবিদ্যালয় মহাভার্সিটি সন্তানের কাছে। মা যদি কুৎসিত চেহারার থাকে তবুও মা বিশ্ব সুন্দরী সন্তানের কাছে। অর্থাৎ আমি যদি বলি আমি দেখতে খারাপ, ভুল। সৃষ্টিকর্তা স্বরূপে আমাদেরকে তৈরি করছে, তাও আবার নারী রূপে, সম্মানিত রূপে। আমি যদি বলি আমি কিছু পারি না, এইটাও ভুল, কারণ আমাকে সৃষ্টিকর্তা নিজে যেই সম্মান দিছে আমি কেন সেইটা অসম্মানিত হব। অর্থাৎ আমরা নারীরা কখনো যেন, আমি অনুষ্ঠানের মাধ্যমে সবাইকে বলতে চাই, আমরা কখনো যেন নারীদের আমাদের পিছনে মনে না করি। কারণ আমরা রাঁধলে ছেলেরা খেতে পারে, আমরা রান্না করলে বাচ্চারা খেতে পারে, আমরা কোনো কিছু করলে তারা করতে পারে। আবার আমাদের ঘরের মধ্যেও তো আটকে রাখা যায় না। আমাদের ঘরের মধ্যে আটকে রাখলেও মানুষের কল্যাণে প্রতিদিন তো আছে আমাদের টেনে টেনে সামনে এরকম করে স্টিমিয়ারে বের করার। তাহলে আমরা কিভাবে ঘরে বন্দি আছি? না, আমরা তো বন্দি না, আমরা ঘরে বসে বসে তো আমরা সারা ওয়ার্ল্ড ঘুরতেছি। তো আমাদের নিজস্ব কিছু স্বাধীনতা, নিজস্ব কিছু প্রেম, নিজস্ব কিছু ভালোবাসা সৃষ্টিকর্তা নিজেই তো দিয়েছেন। তাহলে আমরা কেন নিজেদের আমি এটা পারলাম না, আমি এটা করলাম না, আমি এটা দিলাম না, এই না শব্দ কেন আমাদের জীবনে থাকে? আরে বাবারা, যেটা হয় নাই হবে না, আমি যা বলবো তাই যদি হয় তাহলে তো আমি আল্লাহ। কারণ সৃষ্টিকর্তা একমাত্র যে যা চায় তাই হয়। আমি সব চাইতে পারি কিন্তু পাবো তার তো গ্যারান্টি নেই।
আমার জীবনে একটা মানুষকে আমি পাইনি দেখে আমি ছাত্র জীবনে একটা ছেলেকে ভালোবাসতাম, তাকে পাইনি বলে এখন কান্নার সাগর ভাসাইতেছি। আরে বাবার, ওর থেকে ভালো ছেলে আসবে। সে যদি আমার ওই চেয়ারে বসে থাকতো, হৃদয়ের চেয়ারে, অন্য ছেলে আসার সুযোগ পাইতো না। তার মতো একটা বদলোক গেছে বলে সৎ লোক একটা আসার সুযোগ হয়েছে। সো পিছনে যা হবার হয়েছে, পিছনে যা যাবার গেছে, সেগুলো আমাদের দেখার সময় নাই। আমাদের সময় থাকবে সামনে তাকানোর। কারণ আমাদের দুইটো চোখ দিয়ে আমরা সামনে তাকাইতেই পারি, আবার পিছনে তাকালে পিছনেই তাকাতে পারি। কিন্তু আমাদের চর্মচক্ষু খোলা রেখে অন্তঃচক্ষু দিয়েই আমাদের ভালোবাসতে হবে। সকল পৃথিবীর সকল মাকে আমার শ্রদ্ধা, সকল আপুদের শ্রদ্ধা, সকল বোনদের আমার শ্রদ্ধা। মানুষের কল্যাণে প্রতিদিন, প্রতিদিন কেন, মানুষের কল্যাণে যদি বছরে একদিন থাকি, সেইটাই তো সার্থক। ধন্যবাদ সবাইকে। জি মতিয়ারা মুক্তা, আপনি আমি একটা জিনিস নোটিস করেছি, আপনি এখানে ছেলের সম্পর্কে বললেন। আজকে এই প্রোগ্রাম যে ছেলে দেখবে, সে মনে হয় আর সে যদি একটু নেগেটিভ মাইন্ডের হয়, সে মনে হয় না আজকে এই প্রোগ্রাম দেখার পরে কোনো মেয়ের দিকে সে নোংরা চোখে তাকাবে, কোনো মেয়েকে সে বলবে যে না তুমি পারবে না, তুমি একজন নারী, তুমি ঘরের কোণে বসে থাকো, তুমি ঘরের বউ, তুমি মেয়ে, তোমার পড়াশোনার দরকার নেই, মানে ইত্যাদি ইত্যাদি, যে আমাদের পুরুষতান্ত্রিক পুরুষ শাসিত সমাজ যেগুলো বলে থাকে। আজ থেকে মনে হয় না যে যে ছেলে এই অনুষ্ঠানটি দেখবে সে আর এই কথাটা বলবে। তো আপনাকে আমি মন থেকে একদম এবং মানুষের কল্যাণে প্রতিদিন পরিবারের পক্ষ থেকে এবং দর্শকদের হয়ে আপনাকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনাকে আমি আবারও ধন্যবাদ জানিয়ে এবং আপনার কাছে আমি আসবো। দর্শক বৃন্দ, আমাদের অনুষ্ঠান চলছে এবং আপনারা অবশ্যই আমাদের অনুষ্ঠান দেখতে হলে করতে হবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং বেল বাটনটি বাজিয়ে দিবেন, যাতে সুন্দর সুন্দর এরকম পর্যালোচনা, সুন্দর সুন্দর অতিথিদের ব্যক্তিত্ব বা অতিথিদের বিশিষ্ট ব্যক্তিত্বদের মতামত আপনারা জানতে পারেন। ফারহানা আক্তার, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন এই মুহূর্তে? জি আপু, শুনতে পাচ্ছি। জি আচ্ছা। প্রিয় দর্শকবৃন্দ, আমার সাথে সহযোগিতায় ছিলেন লিপিনুর সাহাজি। ওনার কিছু কারিগরি অসুবিধার কারণে উনি আমাদের মাঝে কানেক্ট থাকতে পারেনি, এখন উনি আমাদের মাঝে আছেন। লিপিনুর সাহাজি, আপনি কি এখন আমাকে শুনতে পাচ্ছেন? লিপিনুর সাহাজি, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? লিপি, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? দর্শকবৃন্দ, লিপিনুর সাজির হয়তোবা এখনো নেটওয়ার্কে কিছু প্রবলেম আছে, তার কারণে উনি আমাকে শুনতে পাচ্ছেন না। আমরা পরবর্তীতে ওনার কাছে আবার আসার জন্য ট্রাই করব। ফারহানা আক্তার, আপনার কাছে যদি আমি আরেকটি ছোট্ট প্রশ্ন করতে চাই, প্রশ্নটি হবে, মানুষের কল্যাণে প্রতিদিন পত্রিকা এবং ইউটিউব চ্যানেল, আমরা যে অনুষ্ঠানটি আয়োজন করছি, আপনাদের মতো সকল 4 জন উদ্যোক্তা আজকে আমাদের মধ্যে সম্মিলিত হয়েছে, সম্পূর্ণ ক্রেডিট মানুষের কল্যাণে প্রতিদিন। তো এই অনুষ্ঠানটি দেখে বাংলাদেশ তথা পুরো বিশ্বের মেয়েরা কতটুকু অনুপ্রাণিত হবে, আপনার কি বলে ধারণা? জি ফারহানা আপু, আক্তার। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে আমাকে সুন্দর একটি প্রশ্ন করার জন্য। মানুষের কল্যাণে প্রতিদিন কথাটা মানে বললে কেমন যেন মনের মধ্যে একটা আবেগ চলে আসে। আমরা যে মানুষের কল্যাণে প্রতিদিন আমরা সফল উদ্যোক্তা 4 জন নারী একত্রিত হতে পেরেছি, এটা অনেকেই দেখছে। অনেকের, বিশেষ করে মুক্তাপু যে কথাগুলা বললো, শুনতে পাচ্ছেন আমাকে? জি জি জি, আপনাকে শুনতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, মুক্তাপুর কথাগুলি আমি নিজেই অনেক বেশি অনুপ্রাণিত হয়েছি। আর বিশেষ করে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি মানুষের কল্যাণে প্রতিদিন পত্রিকাকে, যে এত সুন্দর একটি উদ্যোগ নিয়ে এত সুন্দর একটি আয়োজন করেছে, যার কারণে অনেক বেশি ধন্যবাদ জানাচ্ছি। আর মুক্তাপুর কথাগুলি আসলে আমি নিজেই খুব বেশি আমার ভালো লাগছে। এরকম সবাই শুনবে, এরপরের থেকে হয়তো এরকম নজরে আসলে কেউ তাকাবে না। তো এই কথাগুলা সবাই দেখতে পাচ্ছে, শুনতে পাচ্ছে, প্রতিটা মানুষের কানে কানে পৌঁছে যাচ্ছে। তো এভাবে আমাদের অনুপ্রাণিত করার জন্য, এভাবে উদ্যোগ নেওয়ার জন্য অনেক বেশি ধন্যবাদ জানাচ্ছি মানুষের কল্যাণে প্রতিদিন পত্রিকাকে। আর এটা আমি চাই যে এভাবে আসলে নিয়মিত হতে থাক। এভাবে নিয়মিত হলে আমরা অনেক বেশি আসলে অনুপ্রাণিত হব। ধন্যবাদ।
জি ফারহানা, আপনাকে আমি যদি আরেকটু প্রশ্ন করতে চাই তাহলে আম, আমি বলতে চাচ্ছি যে মানুষ যে নারীরা যে আপনার নতুন উদ্যোক্তা হবে, যারা নতুন ভাবে আসতে চাচ্ছে, অনেকের দেখা যাচ্ছে যে পুঁজি কম, অনেকের ফ্যামিলিগত অনেক সমস্যা থাকে, পরিবার থেকে সমাজ থেকে অনেক বাধা থাকে, তো তাদের জি জি। জন্য যদি আপনি দুটি কথা আজকে আমাদের অনুষ্ঠানে বলেন। ধন্যবাদ আপু আপনাকে। আসলে বাধা থাকবেই, জীবন মানেই তো যুদ্ধক্ষেত্র, এটা আমরা সবাই জানি। আর বিশেষ করে কাছের মানুষদের থেকে আমাদের বাধাগুলা বেশি আসে, সামাজিক পারিবারিক এ ধরনের বাধা আসলে থাকবেই। ওগুলো আসলে পাত্তা দেওয়া যাবে না, বাধা অতিক্রম করে আমাদের আগায় যেতে হবে। আর আমরা আসলে খুব তাড়াতাড়ি হতাশ হই, একদমই হতাশ হওয়া যাবে না। আর সব সময় চেষ্টা করতে হবে যে বাধাগুলা যেন আমরা সুন্দরভাবে, যেহেতু আমরা উদ্যোক্তা, আর আমাদের উচিত বাধাগুলো আসলে অতিক্রম করা। কেউ আমাদের খোঁচা দিয়ে কথা বললো, সেটাও কিন্তু আমরা আমাদের মতো উদ্যোক্তাদের আসলে হাসি মুখে নিতে হবে। আসলে ভালোবাসা দিয়ে অনেক কিছু জয় করা যায়, আমরা যদি হাসি মুখে নিতে পারি, ইনশাল্লাহ আমরা একদিন অবশ্যই সফলতার দ্বার প্রান্তে পৌঁছে যাব। আর এই সমস্যাগুলা থাকবে, যেহেতু আমরা নারী, আমাদের পারিবারিক বাধাগুলো আসলে বেশি আসে। তো তারপরেও চেষ্টা চালায় যেতে হবে, হতাশ হওয়া যাবে না, ধৈর্য ধরতে হবে। এভাবে আমাদের এগিয়ে যেতে হবে। নতুনদের জন্য অবশ্যই আমার শুভকামনা থাকলো। ধন্যবাদ আপু আপনাকে। যে ফারহানা আক্তার, আপনার কথা থেকে অবশ্যই যারা নতুন আছে তারা অনুপ্রাণিত হবে এবং তারা বিভিন্ন ভাবে এগিয়ে যাবে। এবং আমিও চাই বাংলাদেশের, আমি তথা বাংলাদেশের প্রতিটা মেয়ের থেকে আমার একটাই চাওয়া যে তারা নিজের পায়ে দাঁড়াক। যেমন মতিয়ারা মুক্তা আমাদেরকে বলেছেন যে থাকবো না গো বদ্ধ ঘরে। আসলে আমি চাই অবশ্যই। প্রতিটা মেয়ের হৃদয়ের বদন খুলুক, তারা যেন মুক্তভাবে জীবনযাপন করতে পারে, তারা যেন নতুন 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 সফলতার দ্বার প্রান্তে পৌঁছাতে পারে এবং নিজের পায়ে স্বনির্ভর ভাবে একটি সুন্দর এবং সুস্থ জীবন যাপন করতে পারে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ ফারহানা আক্তার। আহ, লিপি লিপিনুর সাহাজি, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন এখন? লিপিনুর সাহাজি, লিপিনুর সাহাজি। প্রিয় দর্শক, কারিগরি প্রবলেমের কারণে উনি এখন নেই। রিমা পারভিন, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন এখন? রিমা পারভিন, রিমা পারভিন, রিমা পারভিন, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন এখন? রিমা পারভিন, আপনার আহ, আহ, বিশেষ বিশেষ হয়তো বা প্রবলেম হচ্ছে, আমি আপনার কথাটা বুঝতে পারছি না। আজমেরি খাতুন, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আজমেরি খাতুন, আজমেরি খাতুন, আপনি আমাকে শুনতে পাচ্ছেন কি? জি, শুনতে পাচ্ছি। জি, আপনার মন্তব্যটা আমি জানতে চাচ্ছি যে জি আপু, শুনতে পাচ্ছি। মানুষের কল্যাণে প্রতিদিন পত্রিকা এবং ইউটিউব চ্যানেল আমাদের যে আজকের এই অনুষ্ঠানটি আয়োজন করলো, এই অনুষ্ঠান থেকে নারীরা কতটুকু অনুপ্রাণিত হবে এবং নতুন পথের উদ্দেশ্যে পৌঁছাতে পারবে, আপনি কি বলে মনে করেন? রিমা, রিমা পারভিন। আজমেরি খাতুন, আহ, জি আপনি বলেন। এই মুহূর্তে আমার একটা কথা মনে হচ্ছে, বেগম রোকেয়ার যে অর্ধাঙ্গী গল্পটা, আহ, একটা গাড়ি সামনের দিকে চালাইয়ে নিয়ে যাইতে হলে দুইটা চাকারই প্রয়োজন, একটা চাকা নারী এবং একটা চাকা পুরুষ। এই দিক দিয়ে একটা আহ, মানে আমাদের বর্তমান আহ, সমাজ বা দেশ যাই বলেন, এটা একটা গাড়ির সাথে তুলনা করা হয়েছে। আর এই গাড়িটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হলে অবশ্যই অবশ্যই নারীদের আহ সব ক্ষেত্রে সক্রিয় ভূমিকা পালন করতে হবে, আরো এগিয়ে আসতে হবে। এবং আগের থেকে অনেক মেয়েরা বিভিন্ন কাজে ছেলেদের তুলনায় এগিয়ে আসতে দেখা যাচ্ছে, আগামীতেও আসবে আশা করা যাচ্ছে।
জি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আজমিরা খাতুন। আমি যদি এখন আরেকটু আসি মতিয়ারা মুক্তা, আপনার কথা আমি যতই শুনি ততই মুগ্ধ হই। তো আপনার কাছে আমি লাস্ট পর্যায়ে আমাদের সময়ের দিকে লক্ষ্য রাখতে হবে। যেহেতু আমরা একটি অনুষ্ঠান, অবশ্যই আমাদের সময়ের দিকে খেয়াল করতে হবে। তো মতিয়ারা মুক্তা, আপনার কাছে আমি শেষ পর্যায়ে জানতে চাচ্ছি 2 মিনিটের জন্য যে আজকে এই মানুষের কল্যাণে প্রতিদিনের যে আয়োজন, আমাদের যে অনুষ্ঠান, আপনাদের 4 জন বিশিষ্ট ব্যক্তিত্ব, বিশিষ্ট নারীদেরকে আমরা এখানে সম্মিলিত করতে পেরেছি। তো এখান থেকে আমাদের যে আমাদের যে নারী আছে তথা আমাদের বাংলাদেশ তথা পুরো বিশ্ব এই অনুষ্ঠানটি সবাই দেখছে। তো তারা কতটুকু উদ্যোগী হবে, আপনার কি বলে ধারণা? আসলে এই সংগঠনের নাম যাই হোক, অনুষ্ঠানের নাম রাখা উচিত ছিল আমাদের কল্যাণে আমরা। মূলত এখানে আমাদের কল্যাণে আমরাই কথা বলতেছি। ওই কবির নেওয়াজ কি একটা নাম রাখছে, এই জন্য কবির নেওয়াজের মাইর দেওয়া উচিত। নাম দেওয়া উচিত ছিল আমাদের কল্যাণে আমরা, কারণ এখানে তো আমরা মন খুলে একজন একজনের সাথে কথা বলতে পারতেছি, অন্যজনের কথা শুনতেছি। তো কবির নেওয়াজ রাজকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি ওকে অনেক আদর করি, অনেক ভালোবাসি। আর আমার মাটির মা ফাউন্ডেশনের একজন সম্মানিত সদস্য কবির নেওয়াজ রাজ, সেই সূত্রে আমার ওর সাথে পরিচয়। আর মানুষের কল্যাণে প্রতিদিনের অনুষ্ঠানে আজকেই আমি প্রথম এসেছি। তবে আশা করি একবার নয়, বারবার নয়, শতবার, হাজারবার, লক্ষবার যেন আমি এই অনুষ্ঠানে আসতে পারি। আমার এই কিউট কিউট সুইট সুইট আপুদের সামনে বসে বসে আমি নিজেকেও সুন্দর মনে করতে পারি, এত সুন্দর সুন্দর আপুদের সামনে বসে। আর আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আমাদের অনুভূতি, আবেগ, ভালোবাসা, বিরহ, বেদনা সব তুলে ধরতে পেরেছি। এই জন্য মানুষের কল্যাণে প্রতিদিন পত্রিকাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং এই ধারাবাহিকতা অব্যাহত থাকুক। এর জন্য আমাদের, বিশেষ করে আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমার সংগঠনের পক্ষ থেকে যদি কোনো সহযোগিতা, যদি কোনো রেসপন্স, যদি কোনো আশা আমার থেকে করা হয়, আমি যেন নিরাশ না করতে পারি। আর মানুষের কল্যাণে প্রতিদিনে যে আপুরা যুক্ত হবেন, যুক্ত হয়েছেন এবং যুক্ত আছেন, সবাইকে অলওয়েজ ওয়েলকাম টাঙ্গাইল। টাঙ্গাইল আসার পরে টাঙ্গাইলে যে কোনো কবি, সাহিত্যিক, সাংবাদিককে শুধু বললেই হবে মাটির মাকে। যে না চিনে সে একটা অভাগা। আমি বলবো না যে আমি অভাগা, আমি চেনাতে ভুল করেছি। আমাকে যে না চিনে সে অভাগা। আমাকে যখন ছোটবেলায় কেউ প্রশ্ন করতো যে অমুকের বাড়ির কাছে তোমার বাড়ি, আমি বলতাম না, আমার বাড়ির কাছে তার বাড়ি। তার মানে আমি কখনো আমার থেকে অন্যকে বড় করে দেখিনি। আমি এটা কখনো দেখবো না। আমি কিছু মানুষ বলে যে নিজের ঢোল নিজেই পিটাস। বাবারে, ঢোলটা আমার, কিভাবে পিটাতে হবে এটা তো আমি বুঝবো, কারণ কিনেছি তো আমি। যদি জুড়ে দেয় তাহলে ঢোলটা ফেটে যেতে পারে বা নষ্ট হয়ে যেতে পারে। আমার কেনা ঢোল, আমি যতটা বুঝবো ততটা কি অন্য বুঝবে নাকি? সো আমার ঢোল আমি পিটাতে পছন্দ করি। তো মানুষের কল্যাণে প্রতিদিনের এই অনুষ্ঠানটা ধারাবাহিক অব্যাহত থাকুক, এবং এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আমাদের মনের কথা, প্রাণের কথা বলতে পেরেছি। আমরা আমাদের এই কথা থেকে যদি কোনো নারী একটু অনুপ্রেরণা পায় তাহলেই আমরা সার্থক। এবং কোনো পুরুষ যদি একটু লজ্জা পায় কিংবা একটু গর্বও করে, অথবা আমাদের উপর যদি রাগান্বিত হয় যে কি সব মেয়েরা বইয়া বইয়া কি কইলো না কইলো, যদি বকাও দেয় তবুও আমরা সার্থক, কারণ বকাটা দেওয়ার জন্য হলেও সে তো আমাদের কথা শুনছে, না শুনলে তো আর বলতে পারে নাই। এখন আমাদের সমালোচনা করার জন্য যদি 1 মিনিট শুনে থাকে কোনো পুরুষ কিংবা কোনো নারী, তবেই তো আমরা সার্থক। তো অনুষ্ঠানে আমরা কি বলছি সেটা বড় বিষয় না, আমরা এতগুলো মানুষ একত্র সেজে বসেছি, এইটাই হচ্ছে বড় বিষয়। তো এই ধারাবাহিকতা, এই কার্যক্রম অব্যাহত থাকুক। আগামীতে পর্যায়ক্রমে ইনশাল্লাহ আমরা আবার একত্রিত হব। আর মাটির মা ফাউন্ডেশনের সপ্তাহে 2টা অনুষ্ঠান আছে। মায়ের ঘর, এই মায়ের ঘরেও আমি আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আপনাদের আজকেও আমাদের প্রোগ্রাম ছিল, আপনাদেরকেও আমি মায়ের ঘরে আমন্ত্রণ জানাই। মায়ের ঘরে যে কোনো কিছু করা যায়, কোরআন তেলাওয়াত করা যায়, গীতা পাঠ করা যায়, অর্থাৎ মায়ের ঘর সন্তানদের জন্য উন্মুক্ত। মায়ের ঘর, যখন আমাদের মা মারা যায়, মৃত মায়ের ছেঁড়া কাপড়ের কাঁথা বুকে যখন জড়াই, মনে হয় মাই আমাকে জড়িয়ে আছে। মায়ের এই পুরনো পানের ডালা যখন আমরা দেখি তখন মনে হয় মা, অর্থাৎ মা মতে মক্কা, মতে মদিনা, মতে মুহাম্মদ, সেই মা শব্দটা যেখানে আছে সেখানেও কিছু পুরুষ অপবিত্রতা খুঁজে। ওই নষ্ট পুরুষদের আল্লাহ হেদায়েত দান করুক। মানুষের কল্যাণে প্রতিদিনের পক্ষ থেকে তাদের হেদায়েত দান করুক। আমরা সবাই বলি আমিন। ভালো থাকুন আপুরা, অনেক অনেক ভালো থাকুন। সম্মানিত দর্শক মন্ডলী, আপনারা সবাই ভালো থাকুন। আর আমাদের কবির নেওয়াজ রাজ, ওর নামটাও রাজ, ও রাজের মতোই আমাদের হৃদয়ে রাজকীয় আসনে থাকুক, সেই কামনা এবং সেই ভালোবাসাই ব্যক্ত করছি এই অনুষ্ঠানের মাধ্যমে। ধন্যবাদ সবাইকে।
বিজয় মুক্তা, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, আজকে আমরা এমন চারজন নারী উদ্যোক্তাকে এখানে পেয়েছি যাদের বক্তব্যতে আমরা মুগ্ধ, আমরা ধন্য, তাদেরকে আমরা একত্রিত করতে পেরেছি এবং অবশ্যই আমাদের দেশের এবং দেশের বাইরের নারীরা অনুপ্রাণিত হবে। আমি শেষ পর্যায়ে একটি কথা বলতে চাই। বিশ্ববিখ্যাত সম্রাট নেপোলিয়ন বোনাপার্ট বলেছেন সেই কবে, সেই কথা আমি আজ এখানে মানুষের কল্যাণে প্রতিদিন পত্রিকার টকশোতে বসে বলছি, তোমরা আমাকে একজন শিক্ষিত মা দাও, আমি তোমাদের একটি শিক্ষিত জাতি দিব। এখানে যদি মেয়েদের, নারীদের ভূমিকাই না থাকতো, তবে সেদিন নেপোলিয়ন বলতো, তোমরা আমাকে একজন শিক্ষিত বাবা দাও, আমি তোমাকে একটি শিক্ষিত জাতি দিব। প্রিয় দর্শক, নারীদের ভূমিকা সর্বদা এবং সর্বক্ষেত্রে সর্বদা বজায় থাকুক এবং নারীরা হোক স্বনির্ভর, সফল হোক প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা মুহূর্তে নারী জীবন হোক সুন্দর এবং সাবলীল, নারীরা স্বনির্ভর হোক, আমি এই প্রত্যাশাই করছি। আজকে আমাদের অনুষ্ঠানে চারজনকে আমি আবার অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং সেই সাথে লিপিনুর সাহায্য ছিলেন, তাকে আমি ধন্যবাদ জানাচ্ছি, যদিও কারিগরি প্রবলেমের কারণে সে কিছু বলতে পারি। আমাদের সাথে ছিলেন সার্বিক নির্দেশনায় কবির নিয়াজ রাজ, উনি বিশিষ্ট সাংবাদিক এবং কলামিস্ট। ওনার আর কিছু বলার থাকে না, উনি এমনই একজন লোক, ওনার সম্পর্কে আমি সারাদিন বলবো শেষ হবে না। আমাদের সাথে কারিগরি সহযোগিতায় রয়েছেন হাসানুর রহমান সুমন। প্রিয় দর্শক, আমি আবার অতিথি বিন্দুদেরকে ধন্যবাদ জানিয়ে এবং আপনাদেরকে আমাদের অনুষ্ঠান আমন্ত্রণ জানিয়ে এই মুহূর্তে আমি মৌমিতা বাগচি অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং করোনার সময় অবশ্যই মাস্ক পরবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।